আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। গতকাল কিছুটা আলাপ আপনাদের সাথে করেছিলাম, এই বিষয়েরই আর একটু ইলাবোরেট আলাপ করতে চাই। সেটি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল বড় একটি রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সারা দেশে যে আন্দোলন শুরু করেছে, তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে তারা শাহবাগে মশাল মিছিল করেছে। এবং এই মশাল মিছিলের এক পর্যায়ে যখন তারা বক্তব্য দিচ্ছিলেন, সেইখানে চৈতালি চক্রবর্তী নামে এক মহিলা, তিনি আইনজীবী এবং তিনি বিশিষ্ট আওয়ামী লীগার, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি অত্যন্ত হম্বিতম্বি করেছেন, ধমকি ধামকি দিয়েছেন এবং শেষে এমন একটি দেশদ্রোহীমূলক কথা বলেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভিতরে আলাদা আরেকটি প্রদেশ গঠন করব শুধু সনাতনীদের জন্য। তার এই বক্তব্যের পরে মূলত সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে, সমালোচনার ঝড় উঠেছে এবং একে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে এই মহিলা 5 আগস্টের পরবর্তী সময়ে যখন চিন্ময় কৃষ্ণ ভারতের ইন্ধনে ইউনূস সরকারকে টালমাটাল অবস্থায় ফেলে দেবার চক্রান্ত করছিল, সেই সময়ও এই মহিলা সামনে এসেছিল এবং ওই সময়ও সে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছিল। তখন কুমিল্লার ফরহাদ একাই এই মহিলাকে রুখে দিয়েছিল। তার যুক্তির কাছে এই মহিলা টিকতে না পেরে পরে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে এই মহিলা বিভিন্ন সময় জুলাই, যেখানে দেখবে জুলাই সেখানেই দেবে ধুলাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক ইত্যাদি বয়ানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সেই মহিলাই এই চৈতালি চক্রবর্তী, তিনি আবার বললেন বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আলাদা করে ফেলবো। এবং তিনি আরেকটি ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই বাংলাদেশ তাদের আদি দেশ, এখানে আমরা যারা মুসলমান আছি তাদের কোনো ভূমি নাই, তারাই সমস্ত ভূমির মালিক, তাদের কাছ থেকে জমি কিনে কিনে এখানে মুসলমানরা বসবাস করছে, তার মানে এই দেশ তাদের, সনাতনীদের। মুসলমানরা এই দেশে আকাশ ফেটে হঠাৎ করে নাজিল হয়েছে, তাদের কোনো মা বাবা কিছুই নাই, তারা এখানে নাজিল হয়েছিল এবং তাদের বাড়িতে আশ্রিত, এই ধরনের একটি কথা। তো চৈতালি, আপনি এত সম্পত্তির মালিক কোথা থেকে হলেন? দখল করেছিলেন। ওই যে সূর্যাস্ত আইন মনে আছে না? এগুলো তো আমরা ভুলে যাই নাই। আপনি ভুলে গেলেও, আপনি আপনার ইতিহাস ভুলে গেলেও আমরা তো ভুলে যাই নাই। সূর্যাস্ত আইনের মাধ্যমে পুরা এই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সমস্ত সম্পত্তি আপনারা দখল করেছিলেন। কিন্তু মুসলমানরা এদেশে অত্যন্ত সজ্জন, অত্যন্ত সাদাসিধে, যার কারণে আপনাদের প্রতি দয়া পরবশ হয়ে তারা কোনো গোলযোগের ভিতরে না যেয়ে হয়তো তারা কেউ কেউ আপনাদের কাছ থেকে জমি কিনেছে। তো এই চৈতালির এই বক্তব্যের পরে যখন প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হিন্দু মহাজোটের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল, তারা বলছে, একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে না, এটা আমাদের বক্তব্য নয়, সে মূল মঞ্চের বাইরে গিয়ে কি বক্তব্য দিয়েছে ওটা তার একান্ত বক্তব্য। কেন আপনি এখন, আপনাকে এইটা জানাতে হলো কেন? যখন সে সামনে গিয়ে ব্যানার ধরেছিল তখন আপনি চিনতেন না তাকে? সে তো দীর্ঘ সময় এ ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে আসছে এবং এদের ইন্ধনে আর ইসকন সন্ত্রাসী ওই চিন্ময়ের ইন্ধনে চট্টগ্রামে আলিফ হত্যাকাণ্ড ঘটেছে। অ্যাডভোকেট আলিফকে যে হত্যা করা হয়েছে, এটা কি এদেশের মানুষ ভুলে গেছে? এদেশের মানুষ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ওই সময় আপনাদের কিচ্ছু বলে নাই, আবার এত বড় একটা বক্তব্য দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে আছে। অথচ তার বিপরীতে আপনারা ভারতে কি করছেন এগুলো দেখছি না আমরা। প্রতিনিয়ত সেখানে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, শুভেন্দুর মতো সন্ত্রাসী সে এখানে ক্ষমতায় আসার সাথে সাথে মুসলমানদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে মুসলিম মা বোনদের, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে জোর করে। ইতিপূর্বে 5,000 জনকে পুশিন করা হয়েছে।
তাদের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মাইকে আজান দেয়া নিষিদ্ধ করা হচ্ছে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। কুরবানি উৎসব পর্যন্ত এবার করতে পারে নাই, সেখানে যে গরু বিক্রি করতে না পেরে হিন্দুরা কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল সেটা সবারই জানা। এগুলোকে আমরা ভুলে গেছি। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ কি আপনাদের কোনোদিন এই ব্যাপারে জিজ্ঞাসা করেছে? এই যে এখানকার মানুষ আপনাদের সাথে এরকম সৌজন্যমূলক আচরণ করছে, এটাকে কি আপনি দুর্বলতা ভাবছেন? আপনার খুঁটি যে ওই পারে সেটা এদেশের সাধারণ হিন্দুরাও জানে, তারাও এখন মুখ খুলতে শুরু করেছে যে আপনি তো এখানে একটা গোলযোগ বাঁধিয়ে দিয়ে আপনি আপনার আসল জায়গায় চলে যাবেন। এখানে থাকবে তো সাধারণ হিন্দুরা, আমরা যারা একত্রে মিলেমিশে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। শুধু তাই নয়, ওই সময় 5 আগস্টের পরবর্তী সময় যখন কলকাতায় অজস্র ভুয়া রিপোর্ট প্রদান করা হচ্ছিল, সেখানে মুসলমানদের উপরে হামলা করা হচ্ছিল, তখন এদেশের বিশেষ করে জামাত ইসলামের লোকজন সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে এবং রীতিমতো বাংলাদেশিদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যে কে কার থেকে বেশি হিন্দুদের এখানে নিরাপত্তা দিতে পারে। এইটাকে কি আপনারা এদেশের মানুষের দুর্বলতা ভাবেন? আপনাদের প্রতি কি নমো নমো করে এদেশের মানুষ এটা করে? এইটা যদি ভাবেন তাহলে আপনার এটা ভাবারই কথা, কারণ আপনি তো নিজের বুদ্ধিতে চলেন না, আপনাকে পরিচালনা করছে অন্য কেউ। কে পরিচালনা করছে সেটাও আমরা জানি। এই ব্যাপারে একটু আপনাদের জানা দরকার। অতি সম্প্রতি ইসরায়েলের যিনি ভারতীয় রাষ্ট্রদূত, তিনি বলেছেন বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে। তার মানে এখন প্ল্যাটফর্মটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন? ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে মায়ের খেয়ে পরে তারা ওইটার একটু জ্বালা মিটাতে চাচ্ছিল। যখন লেবাননে ইরান বলে দিল লেবাননে যুদ্ধ বন্ধ না করলে, হামলা বন্ধ না করলে চুক্তি করব না, এদিকে সে এর ভিতরেই যখন আবার হামলা করে বসেছে, তখন জেডি ভক্স এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এমন একটা ধমক দিয়েছে যে তোর কারণে যদি এই শান্তি বিনষ্ট হয় তাহলে তোর গোষ্ঠী আগে মারবো। এই ধরনের একটা ধমক যখন দিয়েছে, তখন ওই পরাজয়ের গ্লানি সে কি করে মুছবে? তখন এই অঞ্চলে সে এসে পড়েছে এবং পাকিস্তানকে দোষারোপ করছে। পাকিস্তান যেখানে মধ্যস্থতা করেছে ইরান এবং আমেরিকার এই যুদ্ধ বিরতির ব্যাপারে, এতে নাখোশ হয়েছে। সে তো যুদ্ধবাজ, সন্ত্রাসী একটা। এই সন্ত্রাসী চায় সারা পৃথিবীতে অশান্তি লাগায় রাখতে, যার কারণে এখন পাকিস্তানের প্রতি সে মনক্ষুণ্ণ হয়ে কি করে সাইজ করা যায়। তাহলে পাকিস্তান এবং তার পাশে দেখছে বাংলাদেশ, এই অঞ্চলে তো এইটা নিয়ে একটা রাজনীতি আছে, তাহলে তো এটা করা যায়। ভারতের মাটিতে বসে এই ইসরায়েলের সেই রাষ্ট্রদূত বলেন যে এই ফিলিস্তিনের যে সশস্ত্র গোষ্ঠী হামাস, সেই হামাসের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে, তৎপরতা শুরু হয়েছে। হামাসের নেতা খালেদ মিসাইল সে বাংলাদেশে গিয়েছে, সেখানে তার রাজনৈতিক শাখা করেছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই বয়ান সাথে সাথে এদেশে বাংলাদেশে যারা আওয়ামীপন্থী সাংবাদিক, এগুলো তো দেশদ্রোহী। এই আওয়ামীপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবী যেগুলো আছে, এরা জীবনে মনে রাখবেন আপনারা, এরা বাংলাদেশের কেউ না, এরা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের দুশ্মন এবং মূল সব সময় এরা ভারতের পা চাটতে চাটতে ওদের জিহবা ক্ষয় হয়ে গেছে। এরা এত বড় অমানুষ। এই অমানুষগুলো এইটা লুফে নিয়েছে, তারা এইটা প্রচার করছে বাংলাদেশে হামাসের রাজনৈতিক শাখা আছে। এবং এই যে রংপুরে যে কথাটা বলতে গিয়ে এতদূর আসলাম, যে রংপুরে যে রাম মন্দির স্থাপন করছে, এটা কার কাছে অনুমতি নিয়ে করা হয়েছে? এত বড় একটা রামের মূর্তি আপনি করবেন 82 ফিট, এটা চিন্তা করেছেন কত বড়? সারা পৃথিবীর সবচেয়ে বড়। ভারতেও এত বড় রামের মূর্তি নাই, সেইটা আপনি বাংলাদেশে করতে চাচ্ছেন, তাও কোথায়? বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা, লালমনিরহাট, রংপুর, এই সীমান্তে। এখন এইখানে হলে সমস্যা কি? এইটা কিন্তু আর একটা বিরাট ব্যাপার। এইখানে যে ষড়যন্ত্রটা মূলত ভারত এখানে করেছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে চিকেন নেক নিয়ে ভারত তো এক ধরনের অস্বস্তিতে আছে। চীনের কাছ থেকে সে নিয়মিত থ্রেট পাচ্ছে। এই থ্রেট পেতে পেতে সে চিন্তা করলো যে তাহলে এখানে কি করা যায়। তখন ভরত কর্নাদ, যিনি ভারতের স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অধ্যাপক, এই ব্যক্তি এবং এই যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা, এই দুইজন ভারতের কাছে এই বয়ান নিয়ে হাজির হয়েছে যে যেহেতু চিকেন নেকের দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার, সুতরাং এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ। তাহলে আমরা যদি বাংলাদেশের রংপুর বিভাগটাকে নিয়ে নিতে পারি, তাহলে এর আয়তন বেড়ে দাঁড়াচ্ছে 150 কিলোমিটার। সুতরাং 150 কিলোমিটার যখন হয়ে যাবে, তখন আর চীন আমাদের কিছুই করতে পারবে না। এই ধান্দাকে সামনে রেখেই তারা ওই জায়গাটা বেছে নিয়েছে।
তারা সেখানে রাম মন্দির বানাবে, পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির। আর তাদের উদ্দেশ্য কি, এটা তো আমরা খুব ভালো করে জানি। এই রাম মন্দির আজ বানাবে, দুদিন পরে বলবে যে এটা রামের তীর্থভূমি, এইখানে এই জায়গাটা ভারতের, এটা ভারতকে দিয়ে দিতে হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদ তো জানেন, আওয়ামী লীগ যদি আসে, কখনো আসবে না এত সহজে, যদি আসে তাহলে তো বিনা বাক্য ব্যয়ে দিয়ে দেবে যে নেন আব্বা, নেন আব্বা, নেন, বাপ বাপ করে দিয়ে দেবে। আর বিএনপিও তো আমরা এখন দেখছি না, তার এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তো চলছে, বিএনপি বা সরকারের কোনো বিবৃতি দেখছেন? বিরোধী দল এবং বাংলাদেশপন্থী নাগরিকরা এটার সমালোচনায় এবং প্রতিবাদে উত্তাল হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা এখন ওই ধরনের কোনো বিবৃতি পাই নাই। সুতরাং এই যে চৈতালি চক্রবর্তী তিনি যে বলেছেন, আর ওই হিন্দু মহাজোট যে বললেন যে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখেন তো মিলে যায় কিনা ওই ভরত কর্ণাদ এবং হিমান্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের সাথে এই মহিলার বক্তব্য মিলে যায় কিনা। এটা তো কাকতালীয় ব্যাপার নয়, এটা তাদের পরিকল্পিত এবং পরিকল্পিত ভাবেই এখানে এটা করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে রাম মূর্তি বানালে সমস্যা কোথায়? সমস্যা তো আছেই, এটা বিরাট সমস্যা। কারণ এইটা রামের শুধু মূর্তি নয়, এইটা একটা সাংস্কৃতিক আইকন, একটা সাংস্কৃতিক প্রতীক। আপনি যখন ভারতে প্রতিটা জায়গায় রাম মন্দির স্থাপন করছেন এবং এইটাকে একটা শক্তির প্রতীক হিসেবে আপনি তুলে ধরছেন, আপনি বাবরি মসজিদ বন্ধ করে বাতিল করে দিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করছেন, ভারতের আরো অসংখ্য মসজিদ বন্ধ করে দিয়ে সেখানে রামের মূর্তি স্থাপন করছেন, মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বন্ধ করে দিয়ে সেখানে রাম মন্দির আপনি স্থাপন করছেন, মুসলমানদের যে ঐতিহাসিক যে স্থাপনা এইগুলো বন্ধ করে দিয়ে আপনি সেখানে রামের মন্দির স্থাপন করছেন এবং তার নিচে রামের মূর্তি পাওয়া গেছে বলে প্রচার করছেন। তখন তো এই ব্যাপারে মুসলমানদের সন্দেহ হওয়াটাই খুব স্বাভাবিক। ওই মূর্তিটা তো শুধু আর কোনো ধর্মীয় মূর্তি নয়, ওইটা তো একটা সাংস্কৃতিক মূর্তি হয়ে গেছে এবং সাম্রাজ্যবাদের এবং হেজিমনিক একটা মূর্তি হয়ে গেছে। তাহলে ওইটা এই দেশের মানুষ এত সহজে মেনে নেবে এবং আপনাদেরকে সন্দেহ করবে না, এইটা ভাবার কি কোনো কারণ আছে? প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেন একজন হিন্দু ব্যক্তি যিনি কিনা এখন 2026 সালে এসে বিশাল বিশাল শিব মূর্তি, কৃষ্ণ মূর্তি নির্মাণ করে মন্দির চালু করেছেন এবং একটা বিরাট রাম মূর্তি গড়ে তুলছেন, তিনি কেন 2022 সালে তৌহিদ ইসলাম নামে রামের দ্বারা পরিচিত হয়েছিলেন এ বিষয়ে তার কাছে এখন আর কোনো ব্যাখ্যা নাই। আর কেনই বা তিনি যদি তৌহিদ ইসলাম হয়েই গিয়ে থাকেন 2022 সালে, কেন এখন আবার তিনি হরিদাস চন্দ্র তরণী দাস সেজে 17 কোটি টাকা ব্যয়ে এমন একটা মন্দির নির্মাণ করছেন? আপনারা সকলেই খেয়াল করেছেন কিনা জানি না, বাংলাদেশের উত্তরাঞ্চলে মানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছিল। যেই চিকেন নেক নিয়ে হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলমরা 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে যে ওই চিকেন নেক দিয়ে ছিন্ন করে ফেলবে এবং ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশে নিয়ে আসবে, এবং যে কারণে ভারতের আবার বাংলাদেশের লালমনিরহাটে এয়ারবেস করছে চীন, সেটা নিয়ে উদ্বেগ আছে ঠাকুরগাঁয়ে, দিনাজপুরে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী শক্তি বৃদ্ধি করছে, এসব খবরেও। তাহলে ওরকম একটা জায়গায় হঠাৎ করেই বাংলাদেশে বিশাল এক রাম মূর্তি, 81 ফুট উঁচু এক রাম মূর্তি একজন ব্যক্তির নিজস্ব উদ্যোগে যে নির্মাণ কাজ শুরু হলো এমন একটা সময়ে, যে সময়টা হচ্ছে সেই সময় যখন 2024-এর 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একটা ব্যাপক নিরাপত্তাহীনতার বোধ কাজ করছে, এমনকি মানে মাজারগুলো পর্যন্ত মুসলিম জনগোষ্ঠীও রাখতে পারছে না, মানে এমন একটা কট্টর ধর্মপন্থা সারা বাংলাদেশে শুরু হয়েছে। এ অবস্থায় একজন হিন্দু ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাস নামক এক ব্যক্তির নিজস্ব উদ্যোগে নাকি 81 ফুট রাম মূর্তি নির্মাণ হচ্ছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। ওই কমপ্লেক্সটিতে শুধুমাত্র পলাশবাড়ী উপজেলার শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে শুধু 81 ফুট দীর্ঘ রাম মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে তাই নয়, এরই মধ্যে এখানে অনেক উঁচু উঁচু শিব এবং কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। এখন ইমাম উলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও জেলার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে 8 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেন এবং তখন ইমাম উলামা পরিষদ গাইবান্ধা জেলা সেক্রেটারি মুফতি মানসুর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, আমরা জেলার আলেম উলামা ইমাম খতিব শিক্ষক ছাত্র জনতা সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি পলাশবাড়ির হোসেনপুর ইউনিয়নে একটা বৃহৎ রাম মূর্তি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে মন্দিরের বাহিরে রিসর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। এসব 8 দফা দাবি এবং সচেতন নাগরিক সমাজ এবং ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদের মুখে মন্দির কমিটির নেতারা জানান যে তারা রাম মূর্তি নির্মাণ কাজ স্থগিত করেছেন। এরপরেও আসলে ওই অঞ্চলে এই নিয়ে উত্তেজনা বা অসন্তোষ কমে নাই, কারণ রাম মূর্তির নির্মাণ কাজ স্থগিত করেছেন বটে, কিন্তু এই মূর্তির বেশিরভাগটাই এর আগেই নির্মাণ হয়ে গেছে, মানে কাঠামোটা তৈরি হয়ে গেছে, এই বিশাল মূর্তিটা দেখা যাচ্ছে। অন্যদিকে যে বিরাট শিব এবং কৃষ্ণ মূর্তি আছে সেখানে, সেগুলো নিয়েও এখন ইমাম উলামা পরিষদ সহ বিভিন্ন পরিষদের একটা উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি এই নির্মাণাধীন রাম মূর্তিটাকে তারা অপসারণ করতে হবে এ দাবিও তুলেছে। মাস 6 আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দক্ষিণ গোয়ায় ভারতের সর্ববৃহৎ রাম মূর্তিটি উদ্বোধন করেছিলেন এবং তখনও বলা হচ্ছিল এটা দক্ষিণ এশিয়া না এশিয়ার সর্ববৃহৎ মূর্তি, সেটা 77 ফুট উঁচু। আর রংপুরে যেটা নির্মাণ করতে যাওয়া হচ্ছে সেটির উচ্চতা 81 ফুট। কোথা থেকে আসছে এত টাকা, সেই প্রসঙ্গটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক শুরু হলো যখন এই খবর বেরিয়ে আসলো যে এই যে প্রকল্পটি পরিচালনা করছেন যিনি হরিদাস চন্দ্র দাস, তিনি কে, তার কোথা থেকে সব টাকা আসছে। এমনকি আমার দেশ পত্রিকা তাদের একটি প্রতিবেদনে এই সম্পর্কে তারা লিখছে যে প্রশ্ন জাগে যে গাইবান্ধার অনগ্রসর এ জনপদে একের পর এক যে বিশাল মূর্তি নির্মাণ করা হয়েছে, 28 ফুটের শিব, 53 ফুটের কৃষ্ণের পর এবার রাম মূর্তি নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু, সেখানে এমন স্থাপনা নির্মাণের নেপথ্য কারণ, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর মতে, আমার দেশ লিখছে, এর পেছনে থাকতে পারে দেশি বিদেশি বিশেষ কোনো গোষ্ঠীর সুদূর প্রসারী নীল নকশা, মন্দির প্রাঙ্গণে বিদেশি কূটনীতিকদের যাতায়াত এবং প্রশাসনকে অন্ধকারে রেখে এমন কর্মযজ্ঞ চালানোয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে। 17 কোটি টাকা ব্যয়ের এই বিশাল কর্মযজ্ঞের আড়ালে কি নিছক ধর্মীয় আবেগই আছে? এই প্রশ্ন তুলেছে আমার দেশ সন্দেহ করছে বিশেষভাবে এই কারণে যে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে পলাশবাড়িতে হরিদাসের এই মহাপরিকল্পনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখানে ইতোমধ্যে 28 ফুট উঁচু শিবমূর্তি এবং 53 ফুট উঁচু কৃষ্ণ মূর্তি স্থাপন করা হয়েছে, যার একটার উদ্বোধন করেছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এখানে মোট 144টি মূর্তি নির্মাণের একটা বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। হরিদাসের এই কর্মযজ্ঞ এবং অর্থায়নের উৎস নিয়ে যখন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে নানা রকম তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তখন বেরিয়ে আসছে যে এই হরিদাস চন্দ্র তরণী দাস এই ব্যক্তি তৌহিদ ইসলাম নামে 2022 সালে র্যাবের হাতে ধরা পড়েছিলেন প্রতারণার মামলায়। এই খবরটি এখন
ভারতের অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ লিখছে যে গাইবান্ধার রামমূর্তি নির্মাতা হরিদাস 2022 সালে ছিলেন তৌহিদ ইসলাম, এটা র্যাবের দাবি। এখন নর্থ ইস্ট নিউজের খবরে বলা হচ্ছে 2022 সালের 8ই নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাব যৌথ অভিযানে এমন একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে যারা জমি হস্তান্তর ও টেন্ডার জালিয়াতির মাধ্যমে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রোটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। ওই গ্রেফতার হওয়া 2022 সালের নভেম্বরে গ্রেফতার হওয়া দুজনের একজন হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলাম, আরেকজন ইমরান মেহেদি হাসান। এখন নর্থ ইস্ট নিউজ যখন জিজ্ঞেস করেছে হরিদাস চন্দ্র তরণী দাসকে এই যে গাইবান্ধার মূর্তি নির্মাণ সম্পর্কে, তখন হরিদাস স্বীকার করেছেন যে 2022 সালে তাকে র্যাব গ্রেফতার করেছিল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রায় 7.5 কাঠা জমি কেনাবেচা সংক্রান্ত একটা বিরোধের কারণে ওই গ্রেফতার হয়েছিল। কিন্তু ব্যবসায়িক অংশীদার রফিকুল ইসলামের পরামর্শে ওই লেনদেনের সময় তিনি তৌহিদ ইসলাম নাম ব্যবহার করেছিলেন। এই যুক্তি ছাড়া কোনো গ্রহণযোগ্য যুক্তি তিনি নর্থ ইস্ট নিউজকে তুলে ধরতে পারেন নাই যে ঠিক কেন তখন তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলাম বলা হয়েছিল। কেন একজন হিন্দু ব্যক্তি যিনি কিনা এখন 2026 সালে এসে বিশাল বিশাল শিব মূর্তি, কৃষ্ণ মূর্তি নির্মাণ করে মন্দির চালু করেছেন এবং একটা বিরাট রাম মূর্তি গড়ে তুলছেন, তিনি কেন 2022 সালে তৌহিদ ইসলাম নামে র্যাবের দ্বারা পরিচিত হয়েছিলেন, এ বিষয়ে তার কাছে এখন আর কোনো ব্যাখ্যা নাই।